দেখো, বলছে একটা লেখা কিভাবে সাজানো যাবে, মানে একটা বেসিক স্ট্রাকচার আছে। ধরে নাও এই স্ট্রাকচারটা তুমি যদি ফলো করো তাহলে আমার লেখাটা হয়ে যাবে 50%। শুনে নাও, তোমাকে কি করতে হবে, তোমাকে কোর্স রেডি করতে হবে। যেমন ধরো এখানে বলেছে, দেখো যে প্রথম প্রথম আমরা কি বলছি, যে প্রথমে স্ট্রাকচার। এই স্ট্রাকচার সম্পর্কে আমাদের তোমার বললাম, এগুলো তোমার কেউ ছোট নাও, তোমরা অনেকবার ধরে বিশেষ দিচ্ছ, তাহলে অযথা আমি এই বিষয় নিয়ে আর স্ট্রাকচারের বিষয়ে মাথা খারাপ করে লাভ নেই। এখন যেটা আমার দরকার সেটা হচ্ছে আমার একটা লেখা, এবং লেখাটাকে কিভাবে আমরা, যে অংশটা ধরো আননোন হবে, ধরো এমন কোনো কোশ্চেন এলো আমি জানি না, তখন কি হবে, সমস্যা চলে আসবে। তাহলে সেই জন্য তোমার হচ্ছে আমার লেখাটাকে বরাবর দেখবো যে এই পরপর পরপর আমরা কিভাবে লিখতে পারি, তাহলে লেখাটা আমাদের সুন্দর হবে। প্রথমে কি আছে, প্রথমে আছে ধরো স্ট্রাকচার, স্ট্রাকচারটা বাদ দিয়ে দাও। তাহলে প্রথমে আছে তোমার হচ্ছে ভূমিকা। ভূমিকা তাহলে কোথা থেকে শুরু হবে, এখানে দেখো আমরা কি বলছি, যে মাননীয় সম্পাদক মহাশয় সমীপেশ আনন্দবাজার পত্রিকা 6 স্ট্রিট কলকাতা 7 লক্ষ 1, বিষয় দিলাম বিশ্ব উষ্ণায়ন ও পৃথিবীর ভবিষ্যৎ। ব্যাস, কতগুলো শব্দের মধ্যে দিলাম, 1 2 3 4 5টা, 5টা। এটা যেহেতু দুটো টপিকস আছে সেই জন্য 5টা হলো। নর্মালি দেখবে যে তিনটে শব্দের মধ্যে আমার হয়ে যাবে এটা, হ্যাঁ। এটা গেল। তাহলে আপনার বহুল প্রচারিত পত্রিকার মাধ্যমে এটা যেটা দিয়েছি, তোমার হচ্ছে বিশ্ব উষ্ণায়ন পৃথিবীর ভবিষ্যৎ বিষয়ে আমার অভিমত বিবৃতি করতে চাই, আশা করি আপনার অনুগ্রহ থেকে বঞ্চিত হব। এই এই হচ্ছে লাইন। আমরা এবারে ভূমিকাতে এটা তোমার হচ্ছে স্ট্রাকচারের মধ্যে চলে এলো, এটা তোমার স্ট্রাকচারের মধ্যে চলে এলো। এবার আমরা যাচ্ছি তোমার হচ্ছে, এটা একটু বড় করে নিচ্ছি, একটা অসুবিধা হবে বুঝতে, ঠিক আছে। এটা একটা প্যারা, এখানে দুটো প্যারা, দুটো প্যারার মধ্যে লেখা হয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই। প্রথমে ভূমিকা দিচ্ছি, ভূমিকাতে আমরা কি করবো, ভূমিকাতে আমরা কোর্স দিয়ে শুরু করবো। দেখো রবীন্দ্রনাথ বলেছিলেন, তাহলে আমরা কি করছি, রবীন্দ্রনাথ বলেছিলেন, তাহলে আমাদের যে এতগুলো টপিকস আছে সেই টপিক্সের মধ্যে তোমাকে কোর্সগুলো নিজে নিজে রেডি করতে হবে। অবশ্যই রেডি করবে যেগুলো যেন তোমার হচ্ছে নিজের জানা হয়। মানে আমি তোমাকে কোর্স দিয়ে দিলাম তাহলে সেক্ষেত্রে ভালো হবে না, তোমরা নিজেদের জানা কোর্স কিছু নিজেদের মধ্যে একটা খাতার মধ্যে রেডি করবে। যেগুলো যেমন ধরো রবীন্দ্রনাথ বলেছিলেন, যেমন ধরো নারীর বিষয়ে দেখলাম সবাই সুন্দর করে একটা করে কোর্স দিয়েছে, সবাই দিয়েছে, ভালো লাগছিল। তেমনি রবীন্দ্রনাথ বলেছেন প্রকৃতিকে আক্রমণ কিছু দূর পর্যন্ত সয়, তারপর বিনাশের পালা। এই যে কত বড় লাইন, তুমি ভাবো, প্রকৃতিকে আক্রমণ কিছু দূর পর্যন্ত সয়, তারপর বিনাশের পালা। এই পুরো যখন স্যার তো তোমার এটা পড়বে না, যদি ধরো আমি বলি যে মাননীয় সম্পাদক মহাশয় সমাবেশে স্যার পড়বে, এমন কিছু গল্প নেই। ও একবার খালি চোখটা দেখবে, সঙ্গে সঙ্গে দেখবে ঠিক আছে, ঠিক আছে, বানান ভুল হলেও তোমার নজরে পড়বে না, ও দেখবে এই লেখা আছে ঠিক আছে। তারপরে সরাসরি স্যার চলে আসবে তোমার হচ্ছে এখানে এই ভূমিকার অংশে। ভূমিকাটাতে আমরা শুরু করব কোর্স দিয়ে, কোর্স দিয়ে। তাহলে কি করব, ভূমিকাটা আমরা শুরু করব কোর্স দিয়ে। তাহলে লেখাটা তোমার পুরো পুরো পেপারটা, মানে তোমার যে 5টা টপিকস আছে, তোমার যে খাতাটা, পুরো মানটা বেড়ে গেল। কেন? কারণ হচ্ছে তোমার এই 5টা টপিক্সের প্রথমে লেখা হবে সম্পাদক পত্র। যে তুমি পাচ্ছিলে 70, সেটা তোমার এখানে 90 হয়ে গেল, 20% না, তোমার যে 20 নাম্বার বেড়ে যাবে। কি করে পারবে? কারণ হচ্ছে এই কোর্সটা দেওয়ার জন্য। তুমি এই কোর্সটার যে কত বড় গুরুত্ব রাখে, তুমি যখন পরীক্ষার হল থেকে চাকরি পাবে তারপর তুমি ফিল করবে যে স্যার একটা কথা বলেছিলেন, যে পুরো খাতাটার প্রথমেই আমরা কোর্স দিয়ে শুরু করছি এবং পত্র দিয়ে শুরু করছি। সেই পত্রে কোর্স দিয়ে শুরু করছি, পুরো খাতার ইমেজ, তার ভ্যালু পুরোপুরি বেড়ে যাবে। এটা আমরা সবসময় চেষ্টা করব যে একটা কোর্স আমরা রেডি করব। আমার তো টপিক্সই আছে 10টা 12টা, তার মধ্যে কোর্স যদি তুমি না রেডি করতে পারো তাহলে তোমার পড়াশোনা করেই কি হবে। তা রবীন্দ্রনাথ বলেছিলেন প্রকৃতিকে আক্রমণ কিছু দূর পর্যন্ত সহায়, তারপর বিনাশের পালা। ব্যাস, এটা হচ্ছে আমার শুরু হচ্ছে কি দিয়ে, কোশ্চেন, বিশ্ব উষ্ণায়ন এবং পৃথিবীর ভবিষ্যৎ। ভালো হয়েছে। এবারে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে বিষয়ের সংক্ষিপ্ত সার। মানে কোনো একটা টপিক সম্পর্কে যখন আমরা লিখছি, এই যে বিশ্ব উষ্ণায়ন পৃথিবীর ভবিষ্যৎ, এই বিষয়টা যখন আমরা লিখবো তখন তার বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা আমরা বলবো। যে যে এটা অ্যাকচুয়ালি কি, মানে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে এবং কি, এটা হচ্ছে বিষয়টা সংক্ষিপ্ত সার। মানে 1-2 লাইনে লিখতে হবে, 1 থেকে 2 লাইন নিতে হবে যে বিশ্ব উষ্ণায়ন কি এটা সম্পর্কে বলা। দেখো, আধুনিক সভ্যতার অপরিমিত ভোগ লালসা, ক্রমবর্ধমান জনবিস্ফোরণ, নগরায়ন পৃথিবীর উষ্ণতা ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। ব্যাস, একটা লাইনের মধ্যেই আমি এটা বুঝিয়ে দিলাম যে বিশ্ব উষ্ণায়ন অ্যাকচুয়ালি কি।
তাহলে কি বললাম, প্রথম যে পয়েন্টটা আসছে আমার ভূমিকা, ভূমিকাতে আমরা কি দেব, কোর্স দিয়ে শুরু করব, তারপরে বিষয় সংক্ষিপ্ত সার আমরা শুরু করব। বিষয় সংক্ষিপ্ত লিখতে গেলে যে অ্যাকচুয়ালি বিশ্ব উষ্ণায়ন কি সেই বিষয়টা আমরা ছোট্ট করে দিলাম, হ্যাঁ, এক দুটো বাক্যে লিখলাম। এবার দেখো তারপরে কি আসছে, তারপরে কারণ। আমরা এই বিষয়টার কারণটা সম্পর্কে আমরা লিখতে পারি। দেখো কি বলছে, 1990 থেকে 2000 সালের মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে। হলো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, ক্লোরোফ্লোরো কার্বন ইত্যাদি গ্রিন হাউস গ্যাসগুলি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত ইনফ্রারেড রশ্মিকে শোষণ করে পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে, যাকে বলে গ্রিন হাউস ইফেক্ট। এখানে কারণ সম্পর্কে আমরা লিখলাম। হলো লিখলাম, এর ফলে পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন হচ্ছে মেরু অঞ্চলে। এবার আমরা কি বলছি, জনসমাজের প্রভাব বা ফলাফল কি আছে। প্রথমে আমরা দেখো, প্রথমে আমরা ভূমিকা দিলাম, তারপরে সংক্ষিপ্ত সার দিলাম, তারপরে কারণ দিচ্ছি, কারণের পরে জনসমাজের প্রভাব দিচ্ছি। এর ফলে পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, মেরু অঞ্চলে বরফ গলতে শুরু করছে, সমুদ্রপৃষ্ঠে উচ্চতা বেড়ে বন্যা সুনামি দেখা দিচ্ছে, পৃথিবীর বাস্তুতন্ত্র ও জীবজগতের অস্তিত্ব বিপন্ন হচ্ছে, রাষ্ট্রপুঞ্জ। এবার কি হচ্ছে, সরকারের দায়িত্ব, জনগণের দায়িত্ব। এবারে সরকার এবং জনগণকে আমরা নিয়ে আসবো। সরকারের দায়িত্ব আমাদের যদি থাকে, ধরো রাষ্ট্রপুঞ্জ হুঁশিয়ারি দিয়েছে গ্রিন হাউস গ্যাসের নির্গমন কম না হলে 2030 সালের মধ্যে 1 ডিগ্রি বৃদ্ধি পাবে। এটা বড় করো। দেখো কি বলছে, বিশ্ব উষ্ণায়ন রোধ করতে গোটা পৃথিবীর ন্যায় ভারত সরকারও কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এখানে কি হয়েছে, এখানে রাষ্ট্রপুঞ্জের যে কথাটা সেটা এক লাইনের মধ্যে শেষ করে দিয়েছে, আরো দুটো কথা কিন্তু বলা দরকার ছিল। হুম যে সম্মেলনগুলো হচ্ছে সেই সম্পর্কে আরো এক দুটো কথা বলা দরকার ছিল। রাষ্ট্রপুঞ্জ হুঁশিয়ারি দিয়েছে। এখানে দেখো সরকারের দায়িত্ব বিষয়ে যখন আমরা লিখছি, তখন গভর্নমেন্ট শুধু পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকার বা আমাদের যে আছে রাষ্ট্রপুঞ্জ আছে সেই সরকারের কথাই বলা হচ্ছে কিন্তু। হ্যাঁ, বিশ্ব উষ্ণায়ন রোধ করতে গোটা পৃথিবীর ন্যায় ভারত সরকারও কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। 2015 সালে প্যারিস চুক্তি ভারত 2030 সালের মধ্যে 50% গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমানোর অঙ্গীকারবদ্ধ হয়েছে। সম্প্রতি 2022 সালে গ্লাসগো ক্লাইমেট চেঞ্জ চেঞ্জ কনফারেন্সে 2070 সালের মধ্যে নেট জিরো কার্বন নির্গমনের কথা ঘোষণা করে। তাহলে এখানে দেখো আমার কি হচ্ছে, সরকারের দায়িত্ব হয়ে গেল। এবারে আমরা চলে আসবো কি বলছে, দেখো এছাড়াও 16 সেপ্টেম্বর ওজন দিবস পালন, আসামের জোরহাটে গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টের উদ্বোধন এবং ন্যাশনাল মিশন যার গ্রিন হেড এনার্জির মাধ্যমে চিরাচরিত শক্তির ব্যবহারের মাধ্যমে বিশ্ব উন্নয়নকে নিয়ন্ত্রণ আনার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন হতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এক সুস্থ পৃথিবী দেখতে পায়। এবার কি হচ্ছে, জনগণের ব্যাপারটাও একটু লিখতে হবে, জনগণের দায়িত্ব কি আছে এবং ভবিষ্যতের প্রভাব কি আছে, এবং এটা আশা কেন্দ্রিক দিতে হবে। মানে যে একটা আশা আছে যে হ্যাঁ পৃথিবী এটা ঠিক হয়ে যাবে, এই ব্যাপারটা আশা একটু দেখে তোমাকে শেষ করতে হবে। সরকারের পাশাপাশি সকল নাগরিককে সচেতন হতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এক সুস্থ পৃথিবী দেখতে পায়। এইভাবে তোমার হচ্ছে লিখতে হবে, এই হচ্ছে তার প্যাটার্ন। লেখা এইভাবেই সাজাতে হবে। তোমার যত লেখা আছে দেখবে হিসেব ঘুরে ফিরে এইভাবেই সাজিয়ে আসছে। তুমি শোনো, আমি একটা কিছু বললাম পুরোপুরি অন্ধ হয়ে গেলে এটা কিন্তু চলবে না। তোমরা কি করবে, তোমাদের যে বই আছে এই বইকে এবারে একটু বিশেষ আমার এই যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা একটু ফলো করবে, যে ওরা কিভাবে লিখছে আর আমি যে বললাম এটা কিন্তু আসছে কিনা একটু তোমরা খালি দেখে নেবে। একদম পুরোপুরি শোনো, আমাকে ফলো করো, তুমি 120 পাবে, একদম কনফিডেন্সের সাথে থাকো, পাবে। কিন্তু পুরোপুরি অন্ধ হয়ে যাওয়াটাও ভালো নয়। তোমরা দেখো, তোমরা শোনো, তোমরা সব বুদ্ধিমান ছেলে, তোমরা বিসিএস এ মেন্স দিয়ে এসছো, আমার কাছে যারা আছে এখানে তো অনেকজন চাকরিও করে। তাহলে তোমাদের মধ্যে সেই যথেষ্ট বুদ্ধি আছে। আমি ভুলভাল বলছি, কি বলছি না বলছি সেটাও তোমাদের একটু দেখতে হবে। আর তোমরা যদি না দেখো না, চাকরি পাবে না। কষ্ট কথা হচ্ছে এই, তোমাদের দেখা উচিত এবং দেখতে হবে। এই জায়গাটা তোমাদের একটু দেখে নিতে হবে, যে আমি কিছু বললাম মানে এই নয় পুরোপুরি একবারে অন্ধের মতো হয়ে যাব, এমন কিন্তু চলবে না। চলো তাহলে আমি বলে দিলাম। দেখো এইটার বিষয়ে যদি আরো কিছু বলার থাকে একটু বলে নাও, তাহলে ভালো হয়। বলাটা দরকার আছে, কারণ এটাই তো মূল বিষয়। কারণ লাস্টটা আছে, তোমাদের যদি কারো কিছু বলার থাকে বলো। না আমি পরের স্টেপটা যাচ্ছি, পরের স্টেপটা দেখে নাও একবার। হ্যাঁ,
কিছু কোশ্চেন আমার কাছে এসছে, শুনে নাও। দেখো আমি অনেকদিন ধরে পড়াচ্ছি, 8 বছর 9 বছরের কাছাকাছি হয়ে যাবে, তারও কম হতে পারে। যাই হোক, জানি না কতদিন হলো, মোটামুটি 7 বছর 8 বছর হয়ে যাবে, অনেকদিন ধরেই পড়াচ্ছি। হুম। তো এবারে যে মূল বিষয় আলোচনা করার আছে আমার, সেটা হচ্ছে স্টুডেন্টদের কিছু কিছু সমস্যা আছে। সমস্যা বলতে তোমার যে কিছু কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো স্টুডেন্ট আমাকে এতদিন ধরে করেছে। মানে অনেক অনেক ব্যাচ করিয়েছি, ধরো আমার ব্যাচে প্রায় 100 200 300 400 পর্যন্ত স্টুডেন্ট ঢুকেছে। তাদের কিছু কিছু প্রশ্ন আছে, তাদের কিছু কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলো তোমাদের যাতে না হয় সেইগুলো একটু দেখতে হবে। তাহলে সেই সমস্যার প্রশ্নগুলো তোমাদের সাথে একটু আলোচনা করব। বা তোমাদের যদি কিছু সমস্যা থাকে আমাকে লিখে পাঠাতে পারো, বা আমাকে ফোন করে বলতে পারো, বা আমাকে ক্লাসেও বলতে পারো, তার জন্য একটা সময় তোমাদের দেবো। বা নেক্সট ক্লাসে সমস্যার কথাই আমরা আলোচনা করব। ঠিক আছে? দেখো বলছি, মার্কস বুস্টার স্ট্র্যাটেজি, লেখার মান বাড়ানোর কৌশল কি আছে, মন দিয়ে শুনবে কিন্তু। যে লেখার মান কিভাবে বাড়ানো যেতে পারে, এ তো গেল তোমার বেসিক স্ট্রাকচার, যে এই স্ট্রাকচারটা ফলো করলে আমাদের তোমার লেখাটা লেখা যেতে পারে বা সাজানো যেতে পারে। এই পয়েন্টগুলো আমরা যদি দিই তাহলে মোটামুটি হয়ে যাবে। বা তুমি যদি আননোন কোশ্চেনও পাও তাহলে এই ফরম্যাট ফলো করলে কিন্তু লেখাটা হয়ে যাবে। তোমরা দুবার 2 4 বার লিখো, তাহলেই ক্লিয়ার বুঝতে পারবে যে আমি কিছু বললাম মানে তার নিশ্চয়ই তার মানে আছে এবং সে গুরুত্বপূর্ণ জিনিসটা। নইলে ফালতু কথাবার্তা বলার মতো আমি নই, বা অত সময় আমার কাছে নেই। তাহলে মার্কস বুস্টার স্ট্র্যাটেজি কি আছে, মন দিয়ে শুনে নাও। দেখো, দেখো তোমাদের কাছে অগাধ নলেজ আছে। কি বিষয় নলেজ আছে? তোমরা সব জানো, ইতিহাস জানো, ভূগোল জানো, ইকোনমি জানো, হিস্ট্রি জানো, জিওগ্রাফি জানো, বাংলা জানো, ইংলিশ জানো, তোমাদের কাছে অনেক নলেজ আছে। ঠিক আছে? সেই নলেজটাই তোমাদের এখানে কাজে লাগাতে হবে। কিছু ইন্ডিয়ান পলিটি থেকে কিছু কনস্টিটিউশনের অ্যাক্ট তোমাদের দিতে হবে। বিশেষ করে ফান্ডামেন্টাল রাইট, হ্যাঁ, ফান্ডামেন্টাল ডিউটিজের কথা কিছু দিতে হবে তোমাকে। এই এই দুটো জিনিস বা প্রিএমবেলের কিছু জিনিস তোমাকে কিন্তু এটার মধ্যে আনতে হবে। ইকোনমিক্সের ব্যাপারটা হচ্ছে, আমাদের তো অ্যাকচুয়ালি ইকোনমিক্স না, ইকোনমি, গভর্নমেন্ট প্ল্যান, গভর্নমেন্টের কি প্রজেক্ট চলছে, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। এবার দেখো ইতিহাস ভূগোল, কিছু ইতিহাসের কথাবার্তা, ইতিহাসের টপিকস তোমাকে এখানে আনতে হবে। কিছু ভূগোল, দেখো আমাদের কি হয়, ভূগোলেও কিছু আনতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এমন কিছু ইনফরমেশন আমরা দেবো না সেটা পুরোপুরি তথ্য জানি না। ধরো আর্টিকেল লিখে দিলে আর্টিকেলটা তুমি জানোই না, মানে ধরো আর্টিকেলটা তোমার মনে পড়ছে না, সে 15 না 16, কিন্তু তোমার বাকি বিষয়টা মনে পড়ছে, তখন আর্টিকেলটা দেবে না। মানে এমন কিছু জিনিস দেবে যেটা তুমি কনফিডেন্স থাকবে যে জানো, হ্যাঁ তবেই দেবে। নইলে ধরো সাল দিয়ে দিলে 1950 সাল, তো সে তো ধরো সালটা তোমার ঠিক মনে নেই, 50 না 51, তোমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, তখন তুমি সালটা দেবে না। এটা মাথায় রাখতে হবে। তাহলে তোমাকে এই টপিকসগুলো থেকে কিছু কিছু পয়েন্ট তোমাকে নিতে হবে। তার মানে এই নয় যে আমি পলিটির পয়েন্ট নিয়ে সেটাকে পলিটির নোট বানিয়ে দিলাম, না। তোমাকে পলিটির জায়গায়, ইকোনমিক জায়গায়, জিওগ্রাফির জায়গায় 1 2টো পয়েন্ট তো আমাদের আসবেই আসবে। নইলে তোমার এই লেখাটা সম্পূর্ণ হবে না। যে যাই বলুক, বাংলা বাংলার মতোই চলবে, কিন্তু তুমি যদি ইন্ডিয়ান পলিটি থেকে যদি কিছু না আনো, ঠিক আছে, এগুলো যদি না আনো তাহলে কি করে হবে, কি লেখা হবে, হবে না। ঠিক আছে, ইকোনমি থেকে যদি তোমার কিছু পয়েন্ট না এলো তাহলে কি করে হবে, হিস্ট্রি জিওগ্রাফি থেকে যদি কিছু পয়েন্ট না এলো হবে না। লেখার মান বাড়ানোর জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ঠিক আছে? এটা মনে হচ্ছে আমার পুরোটা আসে। এবার দেখো, এবার কিছু কিছু জিনিস আমরা লেখার মান বাড়ানোর জন্য নিতে পারি। এক হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। নইলে কিন্তু পুরো পৃথিবী চলে না। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ছাড়া পৃথিবী চলে না, পৃথিবী অচল। এটা খুব একটা ভাইটাল জিনিস, তোমরা আমার চেয়ে ভালো জানবে, কারেন্ট টপিকসগুলো তোমরাই ভালো পড়ো, আমি তো আর পড়ি না। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু পয়েন্ট আমরা কিন্তু নিতে পারি। সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, এটাও আমরা নিতে পারি, যেগুলো গভর্নমেন্ট চলছে দেখবে। ইউনাইটেড নেশন র্যাঙ্ক, এগুলো আমরা কিন্তু নিতে পারি। ঠিক আছে? স্কিম বাই গভর্নমেন্টের কিছু সমাজ কল্যাণ বিষয়ে কিছু স্কিম তোমরা নিতে পারো। ইকো ফ্রেন্ডলি এনার্জি,
মানে যেগুলো পরিবেশ বান্ধব সেগুলো কিছু নিতে হবে। আর কনস্টিটিউশনাল কোর ভ্যালু যেগুলো আছে, যেমন সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, মানে এগুলো সার্বভৌম যেমন হচ্ছে, এগুলো তো নর্মাল। তাছাড়া ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, এগুলো তোমাকে কিছু নিতে হবে। হুম। এই জায়গাগুলো নিলেই তোমার হচ্ছে মার্কসটা বাড়বে, নচেত কিন্তু বাড়বে না। এক দুটো পয়েন্ট। হ্যাঁ, বলো। না, সাস্টেনেবল তুমি তো এটার পরিপ্রেক্ষিতে কিছু লিখবে যে সরকার এটা নিয়ে, এটা জনগণের জন্য চালু করেছে, তোমাকে তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট লিখতে হবে না? না, তাহলে সামগ্রিক উন্নতি লিখতে হবে। হ্যাঁ, আর জাতিসংঘ, হ্যাঁ, লেখা যাবে অবশ্যই। সরকার দ্বারা সমাজ কল্যাণমূলক এই প্রকল্প চালু করেছে, এগুলো লিখতে হবে। একটু ঘুরি ফিরি লিখতে হবে, যেটা মনে পড়বে একটু ঘুরি ফিরি লিখবো তাহলেই হবে, এমন কিছু ব্যাপার নেই। হ্যাঁ। হ্যাঁ। তাহলে এইগুলো তোমার হচ্ছে একটা দুটো, দেখো খুব বেশি পয়েন্ট দেওয়া যাবে না, একটা দুটো করে পয়েন্ট বা একটা দুটো করে সেন্টেন্স এটার মধ্যে আনতে হবে। এটা মাথায় রাখতে হবে, তাহলে তোমার লেখার মানটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। মনে হতে পারে যে এগুলো দুটো লাইন দিলে কি হবে, তুমি যখন পরে বুঝবে না, যখন তোমার দু চারবার লিখবে বা এক মাস প্র্যাকটিস হয়ে যাবে, তারপর যখন তুমি এগুলো বুঝবে না, তখন তোমার মনে হবে যে না, হ্যাঁ, ঠিক, এক দুটো সেন্টেন্স যদি দেওয়া যায় খুবই ভালো হয়। তাহলে আমি আবার আলোচনা করছি, শুনে নাও। তাহলে আমরা প্রথম যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে, তুমি যদি কোনো কারণে ফেঁসে যাও, তোমার লেখা ধরো সাজেশনের মধ্যে এলো না, তখন তুমি এইভাবে লিখতে পারবে। প্লাস হচ্ছে মানটা বাড়ার জন্য, লেখার মান এবং গুরুত্ব বাড়ানোর জন্য তুমি এই পয়েন্টগুলো দিতে পারবে। তুমি একটু ফলো করে দেখো, একদম যারা বেসিক বা নতুন তাদের ক্ষেত্রে এটা সুবিধা পাবে। এবং যদি আননোন কোশ্চেন থাকে, তাহলে আননোন কোশ্চেনটা হলেও তুমি এই পয়েন্টগুলো বের করে দেখো, তোমার সাতটা আটটা লাইন তোমার হয়ে যাচ্ছে। এই যে আমি তোমাকে পরপর বলে দিলাম, দেখো তুমি হিসেব করে দেখো 10টা পয়েন্ট তোমার এমনিতেই আসছে। তুমি একটাও কি পয়েন্ট লিখবে না? তুমি যদি ধরো 30টা প্র্যাকটিস করো, তাহলে কি তোমার একটা লাইন করেও কি আসবে না? নিশ্চয়ই আসবে। তাহলে 10টা লাইন তোমার এমনিতেই এলো। সাথে সাথে তোমার এবার নিজস্ব কোয়ালিটি, নিজস্ব কিছু, আমার এখানে কোনো হাত থাকবে না। ঠিক আছে, তোমরা নিজেরা নিজেরটা বুঝো। ঠিক আছে, আমি যেটুকু বললাম সেটুকু দেখে নাও। ব্যাস। এ তো গেল তোমার হচ্ছে মার্কস বুস্টার কি পয়েন্ট। এইভাবে যদি করো, তাহলেও তোমরা মোটামুটি এই 8টা 10টা পয়েন্ট আসছে। যদি কিছুই না জানো, কোশ্চেন পুরোপুরি আনকমন হয়, তাহলেও কিন্তু 10টা লাইন তোমরা লিখে আসতে পারবে। তাতেও কিন্তু 22-23 নাম্বার তোমরা পেয়ে যাবে। 22-23 পেলে তো চাকরি হবে না, তোমাকে 30 পেতে হবে। তার জন্য একটু প্র্যাকটিস তোমাদের করতে হবে। সপ্তাহে দুটো প্র্যাকটিস মন্দ নয়। আজকেই আমরা চেষ্টা করছি ক্লাসটা শেষ করে দেওয়ার, তাহলে আমরা পরের দিন সপ্তাহ থেকে আমরা কি করতে পারি, প্র্যাকটিসে যাব। দেখো আমাদের কাছে বেশি সময় নেই, আমরা এরপরেই শুরু করে দেবো তোমার হচ্ছে তোমার হচ্ছে সারমর্ম। সারমর্ম সব থেকে জটিল জিনিস, বুঝতে পারছো? সারমর্ম সব থেকে বেশি জটিল জিনিস। ঠিক নেক্সট মাসে আমরা সারমর্ম, নেক্সট মাস না, এই ক্লাসটার পরে আমরা সারমর্ম শুরু করবো। কিন্তু দুটোকে আমরা প্র্যাকটিস করে করে যাবো। আমাদের দেখো 120 পেতে হবে, নইলে তোমাদেরও খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে। অনেক স্টুডেন্ট আছে আমার, যারা অনেক বছর আমার কাছে পড়েছে কিন্তু চাকরি পায়নি। তাদের সাথে আজও আমার যোগাযোগ আছে, এবং খুব খারাপও লাগে। তারা আমার কাছে 3 বছর 4 বছর ধরে ছিল, অথচ চাকরি পায়নি কিছু নম্বরের জন্য। কিন্তু খারাপ স্টুডেন্ট নয়, অনেক ভালো স্টুডেন্ট। খুব খারাপ লাগে, করার তো কিছু নেই। ঠিক আছে, চলো। দেখো তাহলে আমরা এরপরেই আমরা শুরু করে দেবো কিন্তু সারমর্মটা, ঠিক আছে? যাও, তাহলে এবারে স্টুডেন্টের কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব আমি আজকে। দেখো, যে এতদিন ধরে পড়াচ্ছি, স্টুডেন্টরাও কিছু কিছু সমস্যার কথা আমাকে বলেছে যে এই সমস্যাগুলো এই হয়েছে, এই হয়েছে, এই হয়েছে। ঠিক আছে, তাহলে সেই সমস্যাগুলো তোমাদের সামনে তুলে ধরছি আমি। যে দেখো তোমরা কি আছে, শিক্ষার্থীর কিছু সমস্যা আছে। এবারে প্রথম যে প্রশ্নটা আমার কাছে এসেছিল সেটা হচ্ছে, সম্পাদককে পত্র সূচনাতে সংক্ষিপ্ত সারকে ডেফিনেশন আকারে লেখা যাবে কিনা। মানে ধরো আমরা বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে তোমাকে কোশ্চেনটা দিয়েছিলাম, তাহলে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে এই ডেফিনেশনটা লিখলেই তো হয়ে যাবে। না, আমরা ডেফিনেশন আকারে এই বিষয়টা লিখতে পারি না।
একটু ঘুরিয়ে তোমাকে বলতে হবে, মানে আবার বোঝাচ্ছি, দেখো কি বলতে চাইছি, আমি কি বুঝাতে পারলাম তোমাদেরকে, কে জানে, জানি না। তোমাদের দেখো এখানে যে আমি কোশ্চেনটা দিয়েছে এখানে, এই যে ভূমিকা অংশে, ভূমিকা অংশে কি ছিল আমার, যে ভূমিকা অংশে ছিল যে ডেফিনেশন এই বিশ্ব উষ্ণায়ন কি সেটা আমাকে বলার কথা, এই তো ব্যাপার। তাহলে আধুনিক সভ্যতার অপরিমিত ভোগ লালসা, ক্রমবর্ধমান জনবিস্ফোরণ, নগরায়ন পৃথিবীর উষ্ণতা ক্রমশ বাড়িয়ে দিচ্ছে, এই তো লেখা আছে আমার। আমি কি একটা ডেফিনেশন আকারে লিখলাম যে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, যে এই জন্য একে বিশ্ব উষ্ণায়ন বলে, এমন আমরা লিখিনি কিন্তু। তাহলে প্রথমেই যে আমরা ভূমিকা অংশটা লিখছি, সংক্ষিপ্ত সার বলছি, এটা ডেফিনেশন আকারে কিন্তু নয়, একটু ঘুরিয়ে বলতে হবে, হলো। এবার বলছে যদি সমস্যার কথা থাকে তাহলে কিভাবে উপস্থাপন করব, স্থান উল্লেখ করা যাবে কিনা। দেখো কিছু কিছু কোশ্চেন আসবে যে কোশ্চেনগুলোতে তোমার নেগেটিভ জিনিস থাকবে। নেগেটিভ জিনিস মানে হচ্ছে ধরো আমার বলা হলো যে আহ, কি বলবো, ধরে নাও যে বর্তমান দিনে নারীদেরই একটা সমস্যা ধরে নিতে পারছি, যে পণ প্রথার একটা ব্যাপার আমায় আসছে। তাহলে পণ প্রথার যে খারাপ দিকগুলো, তাহলে নেগেটিভ দিকগুলোই কি আমরা শুধু বলবো? যেহেতু কোশ্চেনের নেগেটিভ দিক আমাদের বলেছে, তাহলে কোশ্চেনের নেগেটিভই হবে। যদি পজিটিভ করতে বলে তাহলে পজিটিভ লেখা হবে। আর যদি ধরো দুটোই লিখতে বলে তাহলে দুটোই। বুঝতে পারলাম কি বলছি, যে যদি ধরো কোনো কোশ্চেনে নেগেটিভ দিক কথা বলা থাকে, যে পণ প্রথা তার অভিশাপ, তাহলে এটা তো নেগেটিভ দিক একটা, মানে খারাপ নেগেটিভ গুলোই লিখতে হবে, যে এই অসুবিধা, এই অসুবিধা, এই অসুবিধা, এই অসুবিধা, এই অসুবিধা। এবার প্রফিট তো দিকটা লেখা যাবে না, যে ওখানে যে পাচ্ছে তার একটা বিরাট প্রফিট হচ্ছে, হ্যাঁ, সে ওখানে বাড়ি গাড়ি সব পাচ্ছে, তাহলে কি হবে, ওর সারা জীবনের সঞ্চয় করতে হচ্ছে না, আহ, তার তোমার হচ্ছে 10 বছর 12 বছর চাকরির লাইফটা বেঁচে যাচ্ছে, এগুলো করতে হচ্ছে না। প্রফিট দিকটা তো আমরা বলছি না, আমরা বলছি পণপ্রথার খারাপ দিকটা, যে তার বাবা নিঃস্ব হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে মেয়েদেরকে প্রচুর টর্চার করা হয়, বাবারা দিন দিন শেষ হয়েছে, পুরো সুইসাইড পর্যন্ত যাচ্ছে। নেগেটিভ দিকটা লিখবো, পজিটিভ দিকটা তো লিখবো না। তাহলে সমস্যার কথা, প্রশ্নে যদি সমস্যার কথা লেখা থাকে তাহলে সমস্যার কথা লিখবো আমরা, হ্যাঁ। এবার দেখো কিছু কিছু আমরা যখন প্র্যাকটিস করব, কিছু কিছু কিন্তু পয়েন্ট আকারে চলে আসবে, 1 2 3 4 করে লিখতে হবে, কিন্তু পয়েন্ট আকারে লেখা যাবে, পয়েন্ট আকারও লেখা যাবে। কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো আমরা পয়েন্ট করে লিখতে বলবে, দেখো আমরা কোশ্চেন পাবো, এগুলো সব আমি দেখাবো, তোমাদের অসুবিধা হবে না কিছু, হলো। দুই হচ্ছে, তারপরে হচ্ছে উপকারিতার দিক, এগুলো বললাম আমরা। সাজেশন পরামর্শ দেওয়া যাবে কিনা এটা ভালো করে শুনে নাও। বলছে যে লাস্টে উপসংহারে যে পরামর্শ দেওয়া যাবে কিনা, হ্যাঁ পরামর্শ দেওয়া যাবে। পরামর্শ মানে তুমি বলতে পারো যে যদি সাধারণ জনগণ এই জিনিসটাকে ভালো করে নিজের হাতে নেয় তাহলে সরকারের পক্ষে সুবিধা হবে, বা এই যে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এইভাবে আমরা সাজেশনের কথা কিছু বলতে পারি, মানে পাবলিক এটা যদি ইন্টারফেয়ার করে বা কোনো সংস্থা যদি ইন্টারফেয়ার করে, মানে পরামর্শ একটা দিয়ে দিলাম যে এইভাবে এটা সমাধান করা যেতে পারে। হ্যাঁ, এক লাইনে সমাধানের কথাও কিন্তু বলা যাবে, উপসংহারে বলছি আমি কথাটা। তাহলে এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সেটা হচ্ছে উপসংহারে আমরা সমাধান বা সাজেশনের কথা বলা যেতে পারে। তারপর দেখি কোশ্চেন কি আছে, এটা তো বললাম, আলোচনা করলাম। এবারে হচ্ছে তোমার রাফ, হ্যাঁ রাফের কথা তো আমরা আলোচনা করে দিয়েছি, যে রাফ তোমাকে নিতে হবে, খাতার শেষ দিকে রাফ নেবে, রাফটা নিলে তোমাদের এটা সুবিধা পাবে একটু, হ্যাঁ। তারপর হচ্ছে বর্জনীয় জায়গা হচ্ছে উগ্র রাজনীতি আর ধর্মীয় পক্ষপাত, এগুলো